সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নকশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নকশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নকশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের পড়াটা পেয়ে গিয়েছো। তার ভিত্তিতে আমরা আজকে কিছু জিনিস শিখবো বা জানবো। এসব কি আমরা আজকে শিখবো তার সম্পর্কে জেনে নিই। সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে, চিকিৎসা ক্ষেত্রে আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে, গবেষণার ক্ষেত্রে আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় এগুলো কি কি? ইবুক, ব্লগ, ই পর্চা, ই পুঁজি, ই গভর্নেন্স, চিকিৎসা, গবেষণা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টটা প্রথম অধ্যায়ের উপরে, তাহলে প্রথম অধ্যায়ের প্রথম অংশ আমাদের গত শনিবারে ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের বাকি অংশটুকু নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো, সরকারি তথ্য প্রকাশ করা হয় বর্তমান ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে। সরকারি সকল তথ্য জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়া যায়। তাহলে দেখো, সেটাকে আমরা কি বলছি? তথ্য কোষ বা ই তথ্য কোষ, যেটাই বলি না কেন। ই তথ্য কোষের দ্বারা আমরা কি করতে পারবো? সরকারি যে কোনো তথ্য আমাদের কাছে সরকার পৌঁছে দিতে পারবে ইন্টারনেটের মাধ্যমে, এবং সেটা আমরা কি করবো? ডাউনলোড করে বা অনলাইনে ফর্ম পূরণ করে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেয়া আছে, এখানে একটা প্রবন্ধ লিখতে বলছে, তাই না? তো সেইখানে কিন্তু দেয়া আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সেবা সমূহ, তার মধ্যে একটা হচ্ছে কি ই তথ্য কোষ। এরকম আরো অনেক সেবা আছে, ই পর্চা, ই পুঁজি, ই স্বাস্থ্য সেবা, গবেষণা ক্ষেত্রে। এই যে জিনিসগুলো আমরা প্রবন্ধ বা কি, এটা যদি আমরা রচনার মতো করে লিখি, তাহলে আমরা কি লিখবো? এই পয়েন্টগুলো আমরা 2-3 লাইন করে কি করবো? ব্যাখ্যা করে দেবো। এবং এই ব্যাখ্যাটা বিস্তারিত ভাবে আমরা লিখবো, যে পয়েন্টের নামটা লিখবো। মনে করো আমি ই তথ্য কোষ, এটা একটা পয়েন্ট হিসেবে দিলাম। তাহলে ই তথ্য কোষের কাজ কি, অথবা সরকারি তথ্যাদি প্রকাশ করা হয় কিভাবে অনলাইনের দ্বারা, সেইটা আমি কিন্তু এখানে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। দেখো, সরকারি নীতিমালা, আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে, এটা একটা লিখতে পারি। তাই এই যে টপিকটা, সেই টপিকটা আমি 2টা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে এই 2টা ব্যাখ্যা যদি আমি লিখে দিই, তাহলে কিন্তু এই টপিকটার একটা ব্যাখ্যা আমি পেয়ে গেলাম। এরপরে আসি বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কে প্রচার। তাহলে দেখো, বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কে প্রচার আমরা কিভাবে করতে পারছি? দেখো, সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি SMS দিয়ে কোনো বার্তা পৌঁছে দিতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, দেখতে পাবে আমাদের যে কোনো দিবস, যে জাতীয় দিবসগুলো, বিশেষ করে জাতীয় দিবসগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু মোবাইল ফোনে সরকারের গভর্নমেন্ট ইনফো নামের একটা মেসেজ চলে আসে। সেখানে বিভিন্ন ধরনের সরকারি কর্মকাণ্ড বা পদক্ষেপগুলো সেখানে লেখা থাকে, এবং সেই ক্ষেত্রে যদি কোনো কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনের কথাও ওখানে দেওয়া থাকে যে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এইটা একটা আমরা লিখতে পারি। তাহলে কি আমরা আইসিটি প্রয়োগ হিসেবে কি করতে পারি? বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কেও জানতে পারছি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বা আইসিটি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। এরপরে আছে দোরগোড়ায় সরকারি সেবা। তাহলে সরকারি সেবাগুলোর মধ্যে কি কি আছে? দেখো, সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছিয়ে দেওয়া। যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবা সমূহ সরকারি দোরগোড়ায় এবং কি হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। তাহলে দেখো, সরকারি সেবা বা কি বলা হচ্ছে, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগ, আমি কিন্তু পয়েন্টটা লিখতে পারি। পয়েন্টটা লিখে আমি এই জিনিসটা ব্যাখ্যা করে দিতে পারি। এরপরে আছে ইবুক, ই পর্চা। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো ইবুক কি, তাই না? ইবুক দেখো, আমাদের অনলাইন থেকে যে বইগুলো পাওয়া যায়, সেটা পাঠ্যপুস্তক হতে পারে বা যে কোনো গল্পের বই বা উপন্যাসের বই, যে কোনো কিছুই আমরা ইবুক থেকে পেতে পারি না? তাই এইটা একটা, আমি যদি একটা পয়েন্টের নাম লিখেছি ইবুক দিয়ে আমি লিখলাম কি, সকল পাঠ্যপুস্তক সহজে অনলাইনে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি
ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটার ওয়েবসাইট ঠিকানাটা এখানে দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এতে সকল শ্রেণীর পাঠ্যপুস্তক রয়েছে। তাহলে আমি কতটুকু লিখলাম? একটা পয়েন্ট লিখলাম, পয়েন্টের ব্যাখ্যা লিখলাম। তাহলে 2 লাইনের মধ্যে আমার একটা পয়েন্ট ব্যাখ্যা করা হয়ে গেল। এরপরে যদি আসি ই পর্চা, দেখো জমি জমা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড সংগ্রহ, দলিল ইত্যাদির জন্য সরকারিভাবে 64টি জেলায় ই সেবা কেন্দ্র চালু রয়েছে। তাহলে ই সেবা কেন্দ্র কি? জমি জমা সংক্রান্ত রেকর্ড সমূহ, তাই না? যেটা ইন্টারনেটের মাধ্যমে কি করা হচ্ছে বা অনলাইনের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারছি, এবং সেটা কতটি জেলায় রয়েছে? 64টি জেলায় ই সেবা কেন্দ্র চালু রয়েছে। এরপরে ই পুঁজি, দেখো আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা আখের কি জমি বা আখের বাগান বলা, যেটাই বলো না কেন। তাহলে দেখো আখ চাষ, তাই না? তাহলে ই পুঁজি কি? চিনি কলের পুঁজি বা ইক্ষু সরবরাহের অনুমতিপত্র। তাহলে ই পুঁজি বলতে আমরা কি বলবো? ইক্ষু সরবরাহের অনুমতিপত্র, অর্থাৎ আখ সরবরাহের অনুমতিপত্র। এটা প্রথম কথা লিখলাম। তারপরে আমি কি? স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে কৃষকরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে ই পুঁজি পাচ্ছে। তাহলে আখ চাষের যে অনুমতির পত্রটা প্রদান করা হচ্ছে সেটা তারা মোবাইলের মাধ্যমে পাচ্ছে। সেটা হতে পারে ইন্টারনেট ব্যবহার করে বা ফোনে কল করে হোক, মানে যে কোনো মাধ্যম দ্বারা আমি যোগাযোগ করে কি করতে পারবো? ই পুঁজিটা করতে পারবো, আখ চাষের অনুমতিপত্র সংগ্রহ করতে পারবো। এরপরে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এরপরে আসি ই স্বাস্থ্য সেবা। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দিয়েছি এবং সেই পয়েন্টগুলো তোমাদেরকে ছবি সহ দেওয়া আছে। যেহেতু অ্যাসাইনমেন্টে ছবি দেওয়ার দরকার নেই, তুমি পয়েন্টগুলোর ব্যাখ্যা এই 2-3 লাইন করে লিখলে কিন্তু দেখবো যে অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে এবং তোমার যে অ্যাসাইনমেন্টে যে প্রবন্ধটা লিখতে বলেছে সেটা 250 ওয়ার্ডের মধ্যে বা 250 শব্দের মধ্যে সেটা সম্পন্ন হয়ে যাবে। তাহলে দেখো ই স্বাস্থ্য সেবা, তাহলে সরকার দেখো সরকার জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য টেলিফোনের মাধ্যমে টেলিমেডিসিন নামক স্বাস্থ্য সেবা চালু করেছে। তাহলে ই স্বাস্থ্য সেবা কি? টেলিমেডিসিনের অপর নাম। তাহলে টেলিমেডিসিন কে কি বলা হচ্ছে? ই স্বাস্থ্য সেবা, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতিটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে ই স্বাস্থ্য সেবা। এরপরে আছে অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করা। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করা, ঘরে বসে এখন আয়কর দাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। অর্থাৎ যারা আয়কর গ্রহণ করে বা আয়কর প্রদান করছে সবাই এই অনলাইনে তারা আয়কর প্রদান বা রিটার্ন এই সংক্রান্ত কাজ বা একটা রিপোর্ট তৈরি করতে পারেন এবং সেটা জমা দিতে পারেন। এরপরে পরিবহন টাকা স্থানান্তর। দেখো প্রথমে আসি পরিবহন। বর্তমানে অনলাইনে মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। মোবাইল ফোন হোক বা ইন্টারনেট ব্যবহার করা হোক, যেটাই হোক, আমি মোবাইল ফোনে তো ইন্টারনেট ব্যবহার করেই আমরা বাস ট্রেনে টিকিট কাটছি। সেটা হতে পারে বাংলাদেশ রেলওয়ে থেকে সরাসরি অনলাইনে আমরা টিকিট কাটতে পারছি, অথবা সহজ.com থেকেও কিন্তু আমরা বাসের টিকিট কাটতে পারছি। এরপরে আসছে দেখো টাকা স্থানান্তর। দেখো পেস্টাল কার্ড, পেস্টাল ক্যাশের কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে অর্থ প্রেরণ দ্রুত ও সহজ হয়েছে। দেখো অর্থাৎ মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এই সিস্টেমটা আসার ফলে আমরা খুব সহজে দ্রুত এক প্রান্ত থেকে অপর প্রান্তে টাকা স্থানান্তর করতে পারছি। এরপরে আসি চিকিৎসা পদ্ধতিতে, তাই না? চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা পদ্ধতিতে আমরা যদি যাই তাহলে দেখো মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় ও রোগ প্রতিষেধক বিষয়ে ডাক্তার রোগীর যে ব্যবস্থাপত্র দেন তাকে চিকিৎসা বলে। তাহলে বলা হচ্ছে মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় ও রোগ প্রতিষেধক বিষয়ে ডাক্তার রোগীর যে ব্যবস্থাপত্র দেন তাকে চিকিৎসা বলে। তাহলে এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো বলা হচ্ছে কি যে আগের যুগের আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি।
আগের যুগের বা কবিরাজি চিকিৎসা পদ্ধতি। এরপরে আছে আগের যুগের ডাক্তারি বা চিকিৎসা পদ্ধতির কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যে আগের যুগের ডাক্তাররা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টেপাটেপি করে বা তারা নাড়াচাড়া করে একটা মানে আইডিয়ার ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রদান করে থাকতেন। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কি করা হচ্ছে, এখন দেখো পুরো শরীরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায় বা রোগ নির্ণয় করা হয়, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখা যাচ্ছে দূর থেকে ডাক্তারের সেবা নিচ্ছে বা ডাক্তার সেবা নিচ্ছে, একই কথা একটু আগে যেটা আমরা বললাম ই স্বাস্থ্য সেবা বা টেলিমেডিসিন। দেখো চিকিৎসা ক্ষেত্রে দেখো আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এই যে দেখো আমরা তার কিছু ছবি দেখতে পাচ্ছি। এরপরে আসি মানুষের মস্তিষ্কের উজ্জীবিত অংশ এখন কি করা সম্ভব হচ্ছে, দেখো উজ্জীবিত অংশ এখন বাইরে থেকে কি উজ্জীবিত বাইরে থেকে বলা সম্ভব হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে আমরা স্ক্যান করে আমরা বলতে পারছি। এরপরে বলছে তথ্য প্রযুক্তির জন্য আমরা কি করতে পারছি, দেখো তথ্য প্রযুক্তির জন্য আমরা অন্য মাত্রায় গবেষণা করতে পারছি। এরপরে দেখো চিকিৎসা জগতে কি শুরু হয়েছে, বিপ্লব শুরু হয়েছে। এরপরে আসি গবেষণায় আইসিটি, গবেষণার ক্ষেত্রসমূহ ও আইসিটি। দেখো সাহিত্য গবেষণার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বই অনলাইন থেকে পড়তে পারছি। একটু আগে আমরা বললাম যে ইবুকে শুধু আমরা পাঠ্যপুস্তক যে পাবো তা না, ইবুক ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারছি, বা ইবুক সফটওয়্যার বলো বা ইবুক অ্যাপস বা ইবুক যে ডিভাইসটা সেটা আমরা ব্যবহার করে কিন্তু বিভিন্ন সাহিত্য থেকে শুরু করে ছড়া, কবিতা সবকিছুই পড়তে পারছি। এরপরে আছে শিল্প গবেষণা, এরপরে আছে সমাজ বিজ্ঞান গবেষণা, গাণিতিক সমস্যা সমাধান বা গাণিতিক গবেষণা। এরপরে আছে প্রযুক্তি গবেষণা, অর্থাৎ প্রযুক্তি নিয়েও আমাদেরকে গবেষণা করতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমরা নতুন নতুন যন্ত্রপাতি, যন্ত্রাংশগুলো আবিষ্কার করতে পারছি বা তৈরি করতে পারছি। এরপরে দেখো বিজ্ঞান গবেষণা, সকল গবেষণা এখন নির্ভর করে কি আইসিটির উপর বা প্রযুক্তির উপরে। দেখো গবেষণার প্রকারভেদ, গবেষণা একটা তাত্ত্বিক আর একটা ব্যবহারিক। তাত্ত্বিক বলতে আমরা কি বুঝি, যেটা থিওরিক্যাল, আর ব্যবহারিক যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। দেখো তাত্ত্বিক গবেষণা আমরা যে কোনো ধরনের গবেষণা, কিছু আইডিয়া বা সেই গবেষণা নিজের মতো করে তৈরি করতে গেলে আমরা উইকিপিডিয়াতে সার্চ করলে সেই টপিকটা সম্পর্কে মানে ডিটেলস চলে আসবে, সেখান থেকে আমি আমার তথ্যগুলো সংগ্রহ করে আমি কিন্তু আমার নিজের মতো করে নতুনভাবে গবেষণা করে ওই জিনিসটা থেকে আরেকটা বা ওই জিনিসটা আপডেট ভার্সন বা উন্নয়নশীল ভার্সনগুলো আমরা তৈরি করতে পারবো। দেখো আমরা এভাবে সার্চ করতে পারবো। এরপরে আসি ব্যবহারিক গবেষণার জায়গা কোনটা, ল্যাব বা ল্যাবরেটরি। দেখো ল্যাবে আমরা সশরীরে থেকে সেই যে একটু আগে যে থিওরিক্যাল জিনিসগুলো আমরা পড়লাম সেটা তো এখন ব্যবহারিক ভাবে বা সেটা আমরা হাতে কলমে শিখতে হবে, সেই শেখার জায়গাটা হচ্ছে কোথায়, ল্যাবরেটরি। দেখো এরপরে আছে খেয়াল করবে আমরা দেখতে পাচ্ছি গবেষণায় আইসিটি কিছু ভূমিকা, আমরা ছবি দেখতে পাচ্ছি মাইক্রো কন্ট্রোলার। এরপরে দেখা যাচ্ছে FPGA সিলিকন সিমুলেশন। তাহলে FPGA পূর্ণ রূপটা দেয়া আছে ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। এরপরে দেয়া আছে EPLA, এটা একটা চিপ। দেখো প্রোগ্রামেবল লজিক অ্যারে অর্থাৎ PLA। এরপরে আছে দেখো ভার্চুয়াল রিসার্চ এনভায়রনমেন্ট, অর্থাৎ ভার্চুয়াল জগৎ, অর্থাৎ যে জগৎটা বাস্তব নয় কিন্তু আমাদের মধ্যে বাস্তবের অনুভূতি জাগায়, এরকম একটা জগৎ আমরা আমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে দেখো এনারা কাজ করছে, আমরা ছবি দেখতে পাচ্ছি কি নিয়ে কাজ করছে, পাওয়ারফুল সুপার কম্পিউটার, অর্থাৎ সুপার কম্পিউটার গুলো তৈরি করছে। দেখো পুরো রুম জুড়েই কিন্তু কম্পিউটারের যন্ত্রপাতি বা যন্ত্রাংশ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।
এইগুলো নিয়ে তারা প্রতিনিয়ত কাজ করছে। এরপরে আসি আমরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। তাহলে ডিজিটাল বাংলাদেশের প্রথম লক্ষ্যটা কি? শিক্ষা হবে উন্নত, অর্থাৎ উন্নত শিক্ষা পদ্ধতি প্রদান করা। এরপরে কি? চিকিৎসা হবে উন্নত। তারপরে আসবে কর্মসংস্থান হবে, সবার বেকারত্ব থাকবে না বা বেকার কেউ থাকবে না। এরপরে আছে দারিদ্র থাকবে না। দেখো, সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র মোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। তাহলে ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য কি? তোমাদের ডিজিটাল বাংলাদেশ সম্পর্কেও লিখতে বলেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটা পয়েন্ট সম্পর্কে জানলাম। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যগুলো কি এবং ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্যগুলো কি এখানে দেওয়া আছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র মোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। দেখো, আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নে সরকারের 4টি সুনির্দিষ্ট বিষয় আছে। তাহলে ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়ন বা ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়িত করার জন্য আমাদের সরকারের 4টি কি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। সেটা হচ্ছে কি? প্রথমে মানব সম্পদ উন্নয়ন করা, এরপরে জনগণের সম্পৃক্ততা, দেখো, একে অপরের সাথে সম্পৃক্ত থাকা। এরপরে বলা হচ্ছে কি? সিভিল সার্ভিস, দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি, অর্থাৎ প্রতিনিয়ত আমাকে তথ্য প্রযুক্তির বা যন্ত্রপাতিগুলো বা যন্ত্রাংশগুলো ব্যবহার শিখতে হবে বা শেখা উচিত বা ব্যবহার বিধিগুলো জানতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অ্যাসাইনমেন্টের সম্পর্কে বা অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো আছে সে সম্পর্কে ক্লাসটা করলাম। অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং আশা করছি এই ক্লাসটা করে তোমাদের অনেক উপকার হবে। তো এসো, তার ভিত্তিতে আমরা কিছু মূল্যায়ন জেনে নিই। ই পর্চা কি? ই পর্চা হচ্ছে অনলাইনে জমির রেকর্ড কি লেনদেন বা আদান প্রদান করার যে পদ্ধতি সেটা। ই পুঁজি হচ্ছে কি? আখ চাষের অনুমতিপত্র প্রদান করা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আখ চাষের যে অনুমতিপত্র, ইন্টারনেট হোক বা মোবাইল ফোন হোক, আমরা খুব সহজেই আখ চাষের অনুমতিপত্র পাচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলছি ই পুঁজি। এরপর বলা হচ্ছে ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমষ্টি। এরপরে বলা হচ্ছে ই গভর্নেন্স কি? ইন্টারনেট ব্যবহার করে সরকারের যে কর্মকাণ্ডগুলো, অর্থাৎ সরকারি কর্মকাণ্ড, সরকারি নিয়োগপত্র বা সরকারের কোনো অনুমতিপত্র আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের ক্লাস হবে অধ্যায় 2। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।